মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস। কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ, বিক্ষোভ। বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয়। আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেন বিপুল ভোটে তারা ভোটে জয়যুক্ত করতে পারে। আগামী দিনে যে পথ চলা সেটি তারা একসাথে চলবে ধানের শীষের পথ। আমাদের গর্ব, বগুড়া অহংকার, বগুড়া কৃতি সন্তান, এই জন্য বগুড়াবাসী আনন্দিত। নোয়াখালীতে ট্রাক চাপায় অটোরিকশার 5 আরোহী নিহত। হবিগঞ্জে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 যাত্রীর মৃত্যু। গ্যাস সংকটে 8 মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। বিদেশি কোম্পানিকে সুযোগ দিতেই উৎপাদন ব্যাহতের অভিযোগ শ্রমিকদের। কারখানাতে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালু করুন এবং দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এই সার কারখানাগুলোকে রক্ষা করুন। অন্য দেশ থেকে সার নিয়ে আসছি, ঘরে ঢুকাইছি এবং আমরা দেখাইতেছি আমরা দেশের সারের কোনো অভাব নাই। সুন্দরবনের দুবলারচরে চলছে 3 দিনব্যাপী রাস উৎসব। সন্ধ্যায় পূজার মূল আনুষ্ঠানিকতা, পুণ্যার্থীদের ভিড়। মনের ধর্মীয় বিশ্বাস যে আমরা যদি ঠাকুরের কাছে মন দিতে চাই সেটা আমরা পাই। ঠাকুরের উদ্দেশ্যে এখানে আমরা পূজা দেব, আমাদের মঙ্গল কামনার জন্য যে মানত করা আছে সেগুলো পরিশোধ করব। শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে আনন্দ মিছিল বের করা হয়। তবে বিপরীত চিত্র রয়েছে কোনো কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মেহেরপুরের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দিনাজপুর 3 আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সকাল থেকেই গৌড়ের শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। কোনো জায়গায় মাথা নত করেনি, সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী। এই নেত্রীকে আমাদের এই 3 নম্বর আসনে পাইছে, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। ফেনী 1 আসনেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার পর কোথাও কোথাও নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। মেহেরপুর 2 সংসদীয় আসন গাংনীতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হন বেশ কয়েকজন। বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তবে জাভেদ মাসুদের দাবি, বিষয়টি তিনি পরে জেনেছেন। ঘটনাটিকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি। মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে, জ্বালাও পোড়াও ভাঙচুরের কর্মসূচি দিয়েছে। এবার যারাই ঘটাক না কেন, এটা কাম্য না। এটার জন্য আমি নিন্দা জানাই। এই ধরনের ঘটনা বিএনপি রাজনীতিতে কখনো ঘটেনি। সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন। কালীগঞ্জের নলতায় দফায় দফায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। আমরা দাবি করতেছি ডাক্তার শহীদুল আলম সাতক্ষীরা 3 আসনের নয়নের মণি, তার নমিনেশন না দিলে
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে চাঁদপুর 4 আসনেও। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী মনোনীত না করায় চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। এতে দেখা দেয় দীর্ঘ যানজট। টাঙ্গাইল 3 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন না দেয়ায় ঘাটাইলে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। গতকাল বিএনপির মনোনয়ন ঘোষণার পর বেশ কিছু জায়গায় কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত, আবার কিছু জায়গায় উত্তেজনাও দেখা গেছে। সে সকল খবর জানানোর জন্য আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। আপনারা যেমনটি জানেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 3টি আসনে মনোনয়ন পেয়েছেন, তার মধ্যে একটি আসন ফেনী 1। আর ফেনী 1 আসনে মনোনয়ন পাওয়ায় জেলা জুড়ে উচ্ছ্বাস বইছে। আমরা সেই খবর জানবো সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নির্বাচনী আমেজ তো আসলে শুরু হয়ে গেছে বলাই চলে। আপনি একটু আমাদেরকে জানাবেন ঘোষিত আসনগুলোতে কি অবস্থা দেখছেন সেখানকার? দেখতে পাচ্ছি আমার সহকর্মী আরিফুর অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফ, যদি শুনতে পেয়ে থাকেন তাহলে জানাবেন। জি, ফেনীর 3টি আসনেরও প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য যে আসনটি হচ্ছে যে ফেনী 1 আসন। ফেনী 1 আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার পরে হচ্ছে যে এখানকার ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া 3টি উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গতকালকে থেকে তারা এখানে মিষ্টি এরকম করেছে। এখন এই মুহূর্তে ফুলগাজী উপজেলা পরিষদের সামনে এখন একটি গণমিছিলের প্রস্তুতি নিচ্ছে। আমি সাথে রয়েছে এখানকার একজন বিএনপি নেতা, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনারা যে বিএনপি চেয়ারপারসনকে পেয়েছেন, কেমন লাগছে আপনাদের? আমাদের কেমন লাগছে এটা তো ভাষা প্রকাশ করার মতো নয়। আমরা দীর্ঘদিন কাজ করেছি। মজুমদার আরিফুর রহমান, হাবিবুর রহমান, নান্টু ভাই, আমি গোলাপ চেয়ারম্যান, ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম জেলা বিএনপির সদস্য। তা আমাদের এখানে সবাই কর্মী, এখানে নেতা নাই। নেতা আছে একজনের সাথে। আমরা ওই পদবির ডরে, ওনার পদের ভয়ে তারা ওনার সাথে আছে, আমাদের সাথে আছে বেগম খালেদা জিয়ার পক্ষে জনগণ আছে। খুব আনন্দিত, আমাদের কাছে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ। এর বাইরে হচ্ছে যে আমরা যেটি জেনেছি যে ফেনী সদর আসনে জয়নাল আবেদিন বিপি জয়নালকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যদিও এখানে ফেনী 2 আসনে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বাকি 1 এবং 3 আসন নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। তবে এখানকার নেতাকর্মীরা যেটি বলছে যে তারা বিএনপি চেয়ারপারসনকে পাওয়াতে তারা অনেক বেশি আনন্দিত এবং উচ্ছ্বসিত, সেটি আমরা দেখছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এদিকে সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমাদের সহকর্মী আকরামুল ইসলাম সেই খোঁজ খবর রেখেছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আকরাম, একটু জানাবেন এই বঞ্চিত নেতার সমর্থকরা কি কি দাবি জানাচ্ছেন? বিক্ষোভ অবরোধে কোনো জনভোগান্তি চোখে পড়ছে কিনা? কার্যক্রম সেটি তারা কিন্তু করছেন। নেতা কর্মীদের যে দাবি, নেতা কর্মীরা বলছেন তাদের 3 আসনে হচ্ছে জনগণের তেমনটি নয়। তবে সকালে যখন আমরা তাদের যে বিক্ষোভ অবরোধ, তখন কিন্তু মাঝে মধ্যে তারা সড়ক ছেড়ে দিয়েছিল, যার কারণে যানজট কিছুটা কমেছিল। এই যে মাত্র শুরু হয়েছে, এখান থেকে 5 মিনিট আগে, এখন কতক্ষণ পর্যন্ত সড়কে নেতাকর্মীরা অবস্থান করবে সেটি এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। হয়তো পরবর্তী জানাতে পারবো।
যেমনটি বুঝলাম সড়ক অবরোধ চলছে সেখানে, এবং কখন নাগাদ আসলে সড়ক থেকে তারা সরে যাবেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কুমিল্লায় যাচ্ছি, সহকর্মী খোকন চৌধুরী অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। শুনলাম কুমিল্লা ৯ আসনে উত্তেজনা চলছে, এর কারণ কি খোকন জানাবেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। যে গতকাল যে বিএনপির থেকে বাংলাদেশের 237টি আসনের যে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে কিন্তু কুমিল্লার যে 11টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু 9টি সংসদীয় আসনের নাম ঘোষণা হয়। এর মধ্যে কিন্তু আসলে বেশ কয়েকটি আসনেই ইতিমধ্যে গতকাল রাত থেকে আন্দোলন শুরু হয়েছে। এখন আমি যেটি রয়েছি এটি কুমিল্লার 9 নির্বাচনী এলাকা। এখানে কিন্তু সাবেক এমপি আনোয়ারুল আজিম কন্যা অর্থাৎ সামিরা আজিম তিনি কিন্তু এখানকার যে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তো তাকে আসলে বাদ দিয়ে আবুল কালাম আজাদ তাকে নমিনেশন দেয়। তার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কিন্তু প্রায় 1 ঘন্টা যাবৎ কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে আসলে যে এই দোলা আজিমের মতো প্রার্থীকে তারা এখানে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে, এটি দলের পক্ষ থেকে আসলে অন্যায় হিসাবে দেখা হচ্ছে। তারা বলছেন যে আসলে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হয়তো এই ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারে, সে কারণে তাদের প্রার্থীর পক্ষে তারা বলছেন যাতে এই প্রার্থীকেই এখানে তারা এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দেখতে চান। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়ক বন্ধ থাকার কারণে কিন্তু বিশেষ করে যে ঢাকা অভিমুখী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়ে আছে। কিছু কিছু যানবাহন কিন্তু এক পাশ দিয়ে যাচ্ছে, তবে বেশিরভাগ যানবাহন আটকা পড়ায় কিন্তু সাধারণ মানুষেরও আসলে ভোগান্তি বেড়েছে। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চলছে। দেখছিলাম আমরা সেই দৃশ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার নির্বাচনী আসন বগুড়া 6 নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পাশাপাশি আগের মতো বগুড়া 7 আসনে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নও আনন্দিত করেছে এই অঞ্চলের নেতাকর্মীদের। দলের শীর্ষ 2 নেতাকে এই 2 আসনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় স্থানীয় নেতাকর্মীদের। দলীয় মনোনয়নের তালিকায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই মিছিল নিয়ে নবাববাড়ি সড়ক এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দলের শীর্ষ 2 নেতার নামে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আশপাশের এলাকা। জেলার 2টি আসন বগুড়া 6 এবং বগুড়া 7-এ বরাবরই নির্বাচনে অংশ নিতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার চেয়ারপারসন লড়বেন বগুড়া 7 থেকে এবং প্রথমবারের মতো অংশ নিয়ে তারেক রহমান লড়বেন বগুড়া 6 সদর আসন থেকে। একই জেলা থেকে শীর্ষ 2 নেতার নির্বাচনের খবরে উচ্ছ্বাসের শেষ নেই নেতাকর্মীদের। আমাদেরই নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেন বিপুল ভোটে তারা ভোটে জয়যুক্ত করতে পারে। নেতাকর্মীরা বলছেন এই 2 আসন থেকে তাদের 2 নেতাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে চান তারা। বগুড়ার মানুষ সকলেই অনেক আনন্দিত। তাদেরকে নিয়ে আগামী দিনে যে পথ চলা সেটি তারা একসাথে চলবে ধানের শীষের পক্ষে। বিএনপি নেতারা বলছেন দীর্ঘদিন ধরেই প্রত্যাশা তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া থেকে, পূরণ হওয়ায় জেলা জুড়েই খুশির আমেজ। আমাদের গর্ব, বগুড়া অহংকার, বগুড়া কৃতি সন্তান, এই জন্য বগুড়াবাসী আনন্দিত, বগুড়াবাসী উচ্ছ্বসিত। এবং আজকের আনন্দ আমার এক নেতা বলছে ঈদের উৎসবের চেয়ে বেশি আছে বগুড়াবাসীর কাছে আনন্দ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 1991 থেকে 2008 পর্যন্ত টানা 4 সংসদে বগুড়া 6 ও বগুড়া 7 থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর তারেক রহমান এবারই প্রথম বগুড়া 6 থেকে জাতীয় রাজনীতিতে শুরু করবেন তার নির্বাচনী পথচলা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। ধর্মের নামে অধর্মের কাজ করে সাধারণ মানুষকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের বিষয়ে আলেম ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে হিলি কাস্টম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এ সময় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন,
কওমি মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি রাষ্ট্রীয়ভাবে সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদের সব দিক থেকে সম্মানিত করা হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ধর্মের নামে কেউ যাতে অধর্মের কাজ না করি, যারা এগুলো কথা বলে সাধারণ মানুষের মনকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সেসব বিষয়ে মাননীয় উলামায়ে কেরাম, আপনাদের কিন্তু অনেক দায়িত্ব আছে এবং এই দায়িত্ব আপনাদের অবস্থান থেকে আপনারা পালন করবেন। অন্তর্বর্তী সরকার অঙ্গীকার অনুযায়ী জুলাই-আগস্ট হত্যার বিচারের কাজ শুরু করতে পেরেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় হলে শহীদ পরিবারের ব্যথা উপশম হবে লক্ষ্মীপুরে, এমনটা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, শেখ হাসিনা সহ আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যার সাথে ও গুমের সাথে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিচার হলে জুলাই শহীদদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবেন। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। এছাড়া সংস্কার কাজ অনেক দূর অগ্রসর হয়েছে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। আগস্টে আমরা শেখ হাসিনাকে বিদায় দিতে পারছি। বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন আগামী সপ্তাহে ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে। সড়কে মৃত্যুর মিছিল বাড়ছেই। 3 জেলায় আজ 11 জনের প্রাণ গেছে। এর মধ্যে নোয়াখালীতে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে অটোরিকশার 6 যাত্রী। হবিগঞ্জে 3 জন, টাঙ্গাইলে মারা গেছেন 2 জন। নিয়ন্ত্রণ হারালো সিএনজি চালিত অটোরিকশা। পৃথিবী থেকে হারিয়ে গেল 6টি তাজা প্রাণ। সড়কে বিক্ষিপ্ত পড়ে আছে ছিন্ন ভিন্ন দেহ। এমন করুণ দৃশ্য নোয়াখালীর। কবিরহাট থেকে বসুরহাট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসে মালবাহী ট্রাক। জামতলা এলাকায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। তারপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যায় চালক সহ অটোরিকশার 3 যাত্রীর দেহ। হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাণ যায় আরও 3 জনের। মাইজদি থেকে আসতেছে, বসুরহাট যাওয়ার পথে কবিরহাটের পরে ওই সিএনজির স্কেল ভাঙি যায়। সামনে স্কেল ভাঙার পরে তখন নিয়ন্ত্রণ হারায়, গাড়িটা ডাইন পাশে চলে যায়। সিএনজির মুখোমুখি হওয়ার পরে ট্রাকের ড্রাইভারে ব্রেক কম হয়েছে না বেশি হতে জানি না, তবে 200 কিলোমিটার চেঁচাই সিএনজিটারে নিয়ে আসছে। ট্রাক এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে আমরা 3 জনকে উদ্ধার করি। তার মাঝে একজন ছাত্র পেয়েছি, তার পরিচয় পাওয়া গেছে, আর একজন মহিলার পরিচয় আমরা এখনো পাইনি। সড়কে বেপরোয়া এনাবাস। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পিচ ঢালা সড়কে পড়ে আছে রক্তের দাগ। ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় এনাবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রিয়েল কোচের। ঘটনাস্থলেই 2 জনের প্রাণ যায়। হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। আহত 30 জনের মধ্যে গুরুতরদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেলে। এনাবাসের মাথা মোটামুটি রিয়েল কোচের বোর্ডের মধ্যে মারছে। তো রিয়েল কোচের বোর্ডের প্রায় 1 সাইড ছিঁড়ে ফেলে গেছে। প্রায় আধা ঘন্টার উপর হয়েছে, কোনো পুলিশ না, তোমার নাকি কোনো ফায়ার সার্ভিস আসে না। অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু যেন নিয়মিত ঘটনা। টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে মারা গেলেন অটোরিকশা চালক। প্রাণ গেল যাত্রীরও। দিক দিয়ে উল্টে যেতেছিল, দাম থেকে উপরে যেতেছিল, শর্টকাট মারা লেগে উপর দিয়ে আবার রানিং এ বাস আছে, গাড়ির রং নাম্বার ঢুকছে, পরে যে অটোলার খালি মাইরা দিছে। চারদিকে মৃত্যুর মিছিলে নিরাপদ সড়কের দাবি যেন গুমরে কাঁপছে। কবে আমাদের সড়ক নিরাপদ হবে? শরীফ ফারুকি, যমুনা নিউজ।
যেমনটি প্রতিবেদনে দেখলেন, নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 6 জনের প্রাণ গেছে। আমরা একটু এ বিষয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করছি। সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, আসলে কিভাবে ঘটলো জানা গেল কিনা, এবং যারা মারা গেছেন তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে কিনা? নোয়াখালীর কবিরহাট এবং বসিরহাট সড়কে আসলে দুর্ঘটনাটি ঘটে এবং সিএনজি চালক সহ মোট 6 জন যাত্রী ছিলেন। আসলে 6 জনই মারা যান। ঘটনাস্থলে 3 জন মারা যান এবং তারপরে কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে 2 জন আসলে এবং আমি এখন আছি নোয়াখালী কবিরহাট থানার সামনে। থানার ভিতরে 4 জনের মরদেহ রয়েছে, 2 জন পুরুষ এবং 2 জন নারী। আসলে সিএনজিটি নোয়াখালী জেলা শহর মাইজি থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল এবং এটি কবিরহাট উপজেলার ফতেপুর গ্রামে আলিয়া মাদ্রাসার সামনে যাওয়ার পরে সিএনজির সামনে যে চাকাটি রয়েছে সেটি আসলে ভেঙে যায়। বলা হচ্ছে যে এক্সেল সিএনজি যেটি সেটি ভেঙে যাওয়ার পরে আসলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং বিপরীত দিক থেকে আসা ট্রাক সাথে মুখোমুখি হয় এবং আসলে যেটি স্থানীয় লোকজন বলছিলেন যে আসলে ট্রাকটি মুখে করে সামনে নিয়ে সিএনজিটিকে আসলে 200 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় এবং সেখানে আসলে ঘটনাস্থলে সিএনজিটি আসলে একেবারে দুমড়ে মুচড়ে যায়। সিএনজিটি আসলে কবিরহাট থানায় রয়েছে এবং যে ট্রাকটি সেটিও আসলে এই থানায় রয়েছে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় যে মানুষ তারা আহত এবং নিহতদেরকে উদ্ধার করে এবং এর পরপরই কবিরহাট থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং প্রশাসন অন্যান্য লোকজন যায় এবং তাদেরকে যে আহত তাদের কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর 1 জন মারা যায় এবং বাকি যে 2 জন রয়েছে 2 জনকে সোনাখালী সদর হাসপাতাল নেওয়ার পর ডাক্তার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং ট্রাকের যে ড্রাইভার তিনি আসলে পালিয়ে যান এবং এখানে যে মোট 6 জন মারা যান, 6 জনের মধ্যে 3 জন নারী এবং 3 জন পুরুষ এবং এখানে যে 2 জন, 1 জন কলেজ ছাত্র এবং 1 জন কলেজ ছাত্রী রয়েছে এবং এখানে থানার ভিতরে এবং 4টি যে মরদেহ রয়েছে সেটি আসলে পুলিশ এখন সুরতহাল করছে এবং এরপরে আসলে এখানে ময়নাতদন্তের পরে লাশ হস্তান্তর করা হবে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। গ্যাস সংকটের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা 8 মাস ধরে বন্ধ। প্রতিদিন 4 কোটি টাকা সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে এই কারখানাটি। যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। শ্রমিক কর্মচারীদের বারবার বিক্ষোভের পরেও গ্যাস সংযোগ আর দেয়া হচ্ছে না। অভিযোগ, বিদেশি সার কোম্পানিকে সুযোগ দিতে সরকারের ভেতরে থাকা অসাধু মহল বারবার সার উৎপাদন ব্যাহত করছে। প্রশাসন বলছে দ্রুত গ্যাস সংকটের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন তারা এবং সংকট সমাধানের আশা প্রকাশ করছেন কারখানা সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা রক্ষণাবেক্ষণের জন্য বছরে বন্ধ থাকার কথা মাত্র 35 দিন, অথচ গ্যাসের অভাবে বন্ধ থাকে প্রায় 280 দিন। গ্যাস সংকটে চলতি বছরের 31 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা। সচল থাকলে যেখানে প্রতিদিন উৎপাদন হতো অন্তত 4 কোটি টাকার সার, সেখানে বছরে 1,500 কোটি টাকারও বেশি সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে দেশ। আজকে 8 মাস পর্যন্ত আমাদের বন্ধ। আমরা যদি প্রতিদিন আমরা যদি 1150 টন যদি আমরা উৎপাদন দিতে পারি, 1150 টনের বেশি দিতে পারি, 1200 দিতে পারি, 1150 যদি অ্যাভারেজ ধরি তাহলে আমাদের ডেইলি 4.5 কোটি টাকার সার আমরা উৎপাদন করতে পারি। কারখানা সংশ্লিষ্টরা বলছেন বিদেশি সার কোম্পানিকে সুযোগ করে দিতেই বন্ধ রাখা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা। প্রতি কেজি দেশি সারে যেখানে কৃষককে দিতে হতো 41 টাকা, সেখানে 59 টাকায় কিনতে হচ্ছে বিদেশি সার। সার আমদানির নামে গ্যাস রেশনিং শুরু করে তারা বিদ্যুতে গ্যাস দেওয়ার অজুহাতে। এটাতে একটা বিরাট বড় সিন্ডিকেট তৈরি হয় বাংলাদেশে, যা এখনও বহাল তবিয়তে আছে। উৎপাদন খরচ যদি আমরা নিজেরা তৈরি করি তাহলে আমাদের প্রতি কেজিতে পড়ছে আপনার 40 টাকা করে, আর যদি আমরা ইম্পোর্ট করি তাহলে 60 টাকা করে পড়ছে। 1981 সালে প্রতিষ্ঠিত এই সার কারখানা 44 বছর পরও রয়ে গেছে অবহেলিত। প্রতিদিন ব্যাহত হচ্ছে 1200 মেট্রিক টন সারের উৎপাদন। মাসের পর মাস বন্ধ থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। নিয়মিত রক্ষণাবেক্ষণের পরও জং ধরেছে লোহায়। ফলে গ্যাস সংযোগ পেলে পর্যাপ্ত উৎপাদন পাওয়া নিয়ে দেখা দিচ্ছে সংশয়। বন্ধর কারণে আমাদের মালগুলা সব নষ্ট হয়ে যাইতেছে। কেমিক্যাল কারখানাগুলো হচ্ছে কখন 3 মাস বা 2 মাস চালানোর কোনো নিয়ম নাই, এটা সারা বছর রানিং থাকতে হয়। কারখানাটি শিগগির চালুর দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিক কর্মকর্তারা। দ্রুত গ্যাস সরবরাহ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের। অন্য দেশ থেকে সার নিয়ে আসছি, ঘরে ঢুকাইছি এবং আমরা দেখাইতেছি আমাদের দেশে সারের কোনো অভাব নাই। কারখানাতে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালু করুন এবং দেশের খাদ্য
স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এই সরকার নগরকে রক্ষা করো। আমরা আশাবাদী ইনশাল্লাহ সরকার আমাদের এই দৃষ্টিকোণ দিকে এটা দিয়ে খেয়াল করবে এবং আশুগঞ্জকে বাঁচাবে, মানে কৃষককে বাঁচাবে, কৃষকের এটাকে বলে ভালো সার দেওয়ার মতো সক্ষমতা রাখে। জেলা প্রশাসন বলছে দ্রুত গ্যাস সরবরাহের জন্য কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেছে তারা। তো এখন গ্যাস সাইডে দেখতে জানেন যেহেতু যে বাংলাদেশে গ্যাসের সাপ্লাই কমে আসছে, সাপ্লাই অনেক কম, এখন কতটুকু কী করা যায় তারপরেও আমরা আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আশা করি যে এই বিষয়টা দ্রুত সমাধান হয়ে যাবে আর কি। আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালু না করলে দেশ হারাতে থাকবে মূল্যবান রাজস্ব, কৃষকের ব্যয় বাড়বে, প্রভাব পড়বে বাজারেও, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। কুমিল্লায় হঠাৎ পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটছেই না। এক এক বাজারে এক এক দামে নাজেহাল ক্রেতারা। দুশ্চেন প্রশাসনের নজরদারির অভাবকে দাম নিয়ন্ত্রণে আরো প্রশাসনকে কঠোর হবার দাবি জানিয়েছেন ক্রেতারা। কুমিল্লার রাজগঞ্জ, চকবাজার, রানীর বাজার, বাদশামিয়া বাজার সহ রয়েছে অসংখ্য কাঁচা বাজার, অথচ এসব বাজারে নিত্যপণ্যের দামে রয়েছে বিস্তর ফারাক। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে 25 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। গরিব খেতে পারতেছে না, গরিবের পেটে রাতি মাসে সিন্ডিকেট পেঁয়াজ নাকি শর্ট মার্কেট, এই কারণে তারা দাম বাড়ছে। 2-3 দিনে কেজিতে প্রায় 50 টাকা বাড়ছে। 95-100 টাকা পাইকারি, আমরা বিক্রি করবো কয় টাকা? 100 টাকা চাইলেও আমরা বিক্রি করতে পারি না। স্বস্তি নেই সবজি সহ অন্যান্য পণ্যের দামেও। ক্রেতারা বলছেন শীতকালীন সবজি বাজারে এলেও দাম আকাশ ছোঁয়া, মাছের বাজার অভিভাবকহীন। এমন পরিস্থিতির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজার সিন্ডিকেটকে। ইলিশ মাছের দাম তো অনেক বেশি, রাইট? এটা তো সাধারণ মানুষের জন্য এত দাম দিয়ে কিনে খাওয়া পসিবল না। গাড়িতে করে মাছ আসে, গাড়ির ভাড়া আছে, তারপর স্টাফের বেতন আছে, ওই ওষুধগুলোর উপরে নির্ভর করে মাছের রেটটা। সিম প্রতি কেজি 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে, টমেটো 120 টাকা, ফুলকপি 100 টাকা কেজি, বাঁধাকপি 50 থেকে 100 টাকা পিস, কাঁচামরিচ 120 থেকে 150 টাকা, গাজর 120 টাকা কেজি, পটল 60 থেকে 80 টাকা, করলা 70 থেকে 80 টাকা, শসা 100 টাকা কেজি, রুই মাছ 300 থেকে 450 টাকা কেজি, পাঙ্গাস 160 থেকে 250 টাকা কেজি, তেলাপিয়া 200 থেকে 250 টাকা কেজি, ইলিশ মাছ 2600 থেকে 3300 টাকা কেজি। তবে হঠাৎ পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির কারণ জানেন না খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতা কাটিয়ে নিয়মিত মনিটরিংয়ের আহ্বান বাজার কমিটির। এটা একটা সিন্ডিকেট, শুধু সিন্ডিকেট আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যদি মনিটরিং করে তাহলে পেঁয়াজের দাম কমতে পারে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সুন্দরবনের দুবলারচরে চলছে 3 দিনব্যাপী রাস উৎসব। সন্ধ্যায় শুরু হবে এই পূজার মূল আনুষ্ঠানিকতা। পূজা ও পুণ্যস্নান উপলক্ষে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, পূজার স্থান সাজানো হচ্ছে। আর এই উপলক্ষে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন দুবলারচরে। এর আগে গতকাল বন বিভাগের অনুমতি নিয়ে দুবলারচরের উদ্দেশ্যে রওনা হন পুণ্যার্থীরা। লোকালয় থেকে প্রায় 130 কিলোমিটার দূরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের এক মিলনস্থল এই চর। পুণ্যার্থীরা বলছেন দেশের মঙ্গল কামনা ও পাপ মোচনের জন্য এই পূজা ও স্নানে এসেছেন তারা। এছাড়া সৌন্দর্য উপভোগ করতে গিয়েছেন অনেকে। তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এবার মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে আর বনে প্রবেশ করতে দেয়া হবে না। বুধবার ভোরে পুণ্যস্নান করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন পুণ্যার্থীরা। এ ছিল আমার কাছে